আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান এর প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান। এই অধ্যায়টি থেকে যে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ সেই প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যদি এটাকে ফলো করতে পারো ইনশাআল্লাহ তোমাদের 100% কমন পাবা। তো আজ আমরা আলোচনা করব এই অধ্যায়টি থেকে যত রকমের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সেই সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে আমার এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করো অথবা কমেন্ট করো, তাহলে আমি ইনশাআল্লাহ তোমাদেরকে দিব। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করবে, ঠিক আছে? এখানে তোমাদের বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হবে এইভাবে, যে শীটে যেরকম আছে এইভাবে তোমাদেরকে পড়ানো হবে, একদম A to Z আকারে পরীক্ষা নেওয়া হবে। তারপর তোমাদের 3 মাসের জন্য আর কি পড়ানো হবে। যদি কেউ পড়তে চাও এই নাম্বারটিতে যোগাযোগ করবো। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্ন, হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে কেন, ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন আসতে পারে, কিন্তু মানে সংক্ষিপ্ত প্রশ্ন। যেমন হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে গতি জড়তার কারণে যাত্রীর শরীরের সামনের দিকে হেলে পড়ে। গতি জড়তার সংজ্ঞানুসারে আমরা জানি গতিশীল বস্তু সর্বদা তার গতি অবস্থা বজায় রাখতে চায়। এক্ষেত্রে চলন্ত গাড়িতে হঠাৎ ব্রেক করলে যাত্রীর শরীর নিচের অংশ গাড়ির সঙ্গে থেমে যায়, কিন্তু উপরের অংশ গতি জড়তার কারণে তখনও গতিশীল রয়ে যায়। ফলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে। 2 নম্বর প্রশ্ন, একটি বাইসাইকেল এবং একটি মোটরসাইকেলের মধ্যে কোনটির জড়তা অধিক এবং কেন? তো কোনটির জড়তা অধিক? আমরা জানি বস্তুর নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম বা ইচ্ছা তাকে বলা হয় জড়তা। একটা বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চায়। মনে করো এখানে তোমার একটা টেবিল আছে, টেবিলের উপর একটা কলম রাখলে কলমকে যদি তুমি ওখান থেকে না সরাও, যদি অন্য কেউ না সরায় বা বাতাস টাতাস না লাগে, ঠিক আছে, তাহলে তো ওইটা ওই অবস্থায় থাকবে, তাই না? তো এই যে ওই অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছা বা প্রবণতা, এটাকেই বলা হয় জড়তা। অর্থাৎ কোনো বস্তুর স্থির থাকতে চাওয়া বা বস্তুর গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা তাই হচ্ছে জড়তা। মনে করো একটা বস্তু, ফ্যান ঘুরতেছে, ফ্যানের যদি তুমি বন্ধ না করো অথবা কারেন্ট যদি অফ না হয়ে যায়, কোনো তার যদি না পড়ে যায়, তাহলে তো ওইভাবে ঘুরতেই থাকবে, তাই না? এটাকেই বলা হয় গতি জড়তা। দেখবো এই জন্য মনে করো সুইচ অফ করে দিলেও কতক্ষণ ফ্যান ঘুরতে থাকে, এটা গতি জড়তার কারণে হয়। একটা বস্তু স্থিরও থাকতে পারে জড়তার কারণে, আবার গতিশীলও হতে পারে। জড়তা বস্তুর ভরের উপর নির্ভর করে। ভর যত বেশি তাহলে তার জড়তাও বেশি হবে। বাইসাইকেল এবং মোটরসাইকেলের মধ্যে মোটরসাইকেলের ভর অধিক, ফলে মোটরসাইকেলের জড়তা বেশি থাকবে, ঠিক আছে? ওকে, তারপর দেখো 3 নাম্বারটা, গাড়ির চালকের সিট বেল্ট পরা উচিত কেন? গাড়ির চালকের সিট বেল্ট পরা উচিত কারণ গাড়ি চলমান অবস্থায় হঠাৎ ব্রেক করলে গতি জড়তার কারণে চালক সামনের দিকে ছিটকে যেতে পারেন। এতে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ গাড়ি চলন্ত অবস্থায় চালকও গাড়ির সাথে একই বেগে গতিপ্রাপ্ত হয়। মনে করো অনেকে এরকম দুর্ঘটনা ঘটা শোনা যায়। মোটরসাইকেল চালাচ্ছে, হুট করে মনে করো সামনে একটা ছাগল বা গরু চলে আসলো বা কিছু একটা চলে আসলো, হঠাৎ করে ব্রেক করলে ড্রাইভারের চেয়েও পিছনের দিকে যে থাকে ওরা একদম সামনে যেয়ে পড়ে। এরকম ঘটনা কিন্তু ঘটে অহরহ। চলন্ত গাড়িতে হঠাৎ ব্রেক করলে গাড়ির সাথে সাথে চালকের শরীরের গাড়ি সংলগ্ন অংশ হঠাৎ স্থির হয়ে যায়, কিন্তু শরীরের উপরের অংশ গতি জড়তার কারণে সামনের দিকে সিটকে যেতে চায়। এক্ষেত্রে সিট বেল্ট পরা থাকলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। তারপর 5 নম্বর, দৈনন্দিন জীবন থেকে জড়তা কিছু উদাহরণ দাও। 1 নম্বর হচ্ছে, থেমে থাকা গাড়ি হঠাৎ চালাতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে। আবার দ্রুত গতির যানবাহনে আঘাতপ্রাপ্ত না হওয়ার জন্য সিট বেল্ট ব্যবহার করা হয়। কেন? সামনের দিকে যেন হেলে না পড়ে। স্পিন বোলারদের বলে গতি কম, কিন্তু ফাস্ট বোলারদের বলে গতি বেশি। এই সমস্ত কারণ হচ্ছে উদাহরণ। তারপরে 6 নম্বর, কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা হয় কেন? শীতকালে দেখবো আমরা অনেকে কি করি বলতো, রোদে আমাদের যে কম্বল বা লেপ তোষক এগুলো নেড়ে দিই, মানে রোদে শুকাতে দিই, তাই না? এবং সেখানে কম্বলটাকে আমরা লাঠি দিয়ে আঘাত করলে সেখান থেকে ময়লা বের হয়ে যায়। কেন এরকম হয়, কিভাবে হয়? কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলো বের করা যায়। এর কারণ হলো স্থিতি জড়তা। জড়তা হলো কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার প্রবণতা, আর স্থিতি জড়তা হলো কোনো স্থির বস্তু স্থির থাকার প্রবণতা। মোটা কম্বলে বা কাঁথায় যখন লাঠি দ্বারা আঘাত করা হয় তখন কম্বলে থাকা ধুলিগুলো
স্থিতি জড়তার কারণে স্থির থাকে, কিন্তু কাঁথা বা কম্বল লাঠির আঘাতে পূর্বের স্থান থেকে সরে যায়, ফলে কাঁথা বা কম্বল থেকে ধুলা মানে আলাদা হয়ে যায়। 7 নম্বর প্রশ্ন, স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন, কিন্তু পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন কেন? কারণ হচ্ছে স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন, কিন্তু পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন। এর কারণ কি? গতি জড়তা অর্জন করার জন্য। আমরা জানি স্পিন বোলার থেকে পেস বোলার গতি বেশি হয়। বোলার যখন এক জায়গায় দাঁড়িয়ে বল করেন তখন বলের গতি কম হয়, কিন্তু যখন বোলার দূর থেকে ছুটে এসে বল করেন তখন গতি জড়তার কারণে বলের গতি অনেক বেশি হয়ে যায়। এজন্য পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন। 8 নম্বর প্রশ্ন, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে কি ঘটবে? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন ঘটবে। সহজ কথায়, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির গতির পরিবর্তন মানে গতির অবস্থার পরিবর্তন হয় বা হওয়ার চেষ্টা করে। আচ্ছা, এখানে হয় বা হওয়ার চেষ্টা করে মানে কি? মনে করো একটা বস্তু, মনে করো একটা তোমার বন্ধু সাইকেল চালিয়ে যাচ্ছে, তুমি পেছন দিকে টান মারলে গাড়িটি তোমার ওই বাইসাইকেল থেমে যাওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু তুমি যদি মনে করো একটা চলন্ত বাস আছে, পেছন দিকে যে টেনে ধরলে ওটা কি থামবে? তোমাকে নিয়ে গতিশীল হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু থামতে চাইবে। যদি সেই রকমের বল প্রয়োগ করা হয় তাহলে থেমে যাবে। আবার মনে করো দেওয়াল আছে, এখানে তোমার বাসায় যে দেওয়াল আছে ইটের, ওটাকে যদি তুমি ধাক্কা মারো তাহলে তো ভাঙবে না, তাই না? কিন্তু যদি এখানে ক্রেন দিয়ে ধাক্কা মারো তাহলে কিন্তু ভেঙে যাবে। তা গতিশীল হতে চায়, কিন্তু উপযুক্ত বল প্রয়োগ না করার কারণে গতিশীল হয় না। এটা হচ্ছে কথা মূল। 9 নম্বর প্রশ্ন, ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না কেন? আমরা জানি অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্র। সুতরাং দেখা যাচ্ছে অতিক্রান্ত দূরত্ব ত্বরণের উপর নির্ভরশীল। আবার ত্বরণ হচ্ছে এফ সমান এর সমান কত? এফ বাই এম আমরা জানি। অতএব ভিন্ন ভরের দুটি বস্তুর উপরে একই পরিমাণ বল প্রয়োগ করলে এদের ত্বরণ ভিন্ন হবে। দেখো একটা বস্তু এফ সমান কত বলতো? মানে এ সমান এফ বাই এম, এফ বাই এম। এখন এই ভরের বস্তু, মনে করো তুমি যদি একটা বস্তুকে 10 দিয়ে ভর, মানে এখানে উপরে বর মনে করো একই আছে বল, ঠিক আছে, মনে করো 10 আর 10, আর একটা বস্তুর ভর মনে করো 10, তো 10 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 1, সেই ক্ষেত্রে ত্বরণ হবে 1। আবার একটা বস্তুর ভর একই বল প্রয়োগ করলে, মানে 10 বল প্রয়োগ করলে, কিন্তু ওই বস্তুটার ভর হচ্ছে 5, তাহলে এখানে কত হবে? ত্বরণের মান 2 হবে। তাহলে আলাদা আলাদা হচ্ছে, প্রয়োগ করলে ত্বরণ ভিন্ন হয়, ফলে এদের অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হবে। এই কারণে ভিন্ন ভরে দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না। আশা করি আমরা বুঝতে পেরেছি। 10 নম্বর প্রশ্ন, 10 নিউটন বল বলতে কি বোঝায়? 10 নিউটন বল বলতে বোঝায় যে 1 কেজি ভরের কোন বস্তুর 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে 10 নিউটন বল প্রয়োগ করতে হয়। আবার অন্যভাবেও বলা যেতে পারে যে 10 কেজি ভরের বস্তুর উপরে 1 মিটার স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে 10 নিউটন বল প্রয়োগ করতে হয়। 11 নম্বর প্রশ্ন, মহাকর্ষ বলের ধরন কেমন? মহাকর্ষ বল হচ্ছে একটা আকর্ষণধর্মী বল। আকর্ষণধর্মী ধর্মের জন্যই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে কি করে? আকর্ষণ করে। বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে, মধ্যবর্তী বলের প্রভাব কি হবে? তত কম হবে। এটা কম শব্দটা লিখে দিবা, ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, দুর্বল নিউক্লিয় বল ব্যাখ্যা করো। যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলা হয়। এই বলের কারণেই নিউক্লিয়াসের অস্থিতিশীলতার সৃষ্টি হয় এবং নিউক্লিয়াস হতে বিটা রশ্মি ক্ষয় হয়। অধিকাংশ তেজস্ক্রিয় ভাঙন বিক্রিয়া দুর্বল নিউক্লিয়ার বলের কারণে সংঘটিত হয়। এ বলের পাল্লা 10⁻⁻18 মিটার। তারপরে 13 নম্বর, মহাকর্ষ এবং তড়িৎচুম্বকীয় বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু তড়িৎচুম্বকীয় বল মহাকর্ষ বল থেকে 10⁻36 গুণ বেশি শক্তিশালী হওয়ার পরেও মহাজাগতিক দূরত্ব মহাকর্ষ বলকে সবচেয়ে বেশি কার্যকর হতে দেখা যায়। মানে দেখো, যতগুলো মৌলিক বল রয়েছে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, কিন্তু মহাকর্ষ বলটাকেই বেশি কি করতে হয় বলতে বেশি কার্যকর দেখা যায়, ঠিক আছে। এটার কারণ কি? ব্যাখ্যা করতে হবে। মহাকর্ষ বল নির্ভর করে দুটি বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপরে, এবং তড়িৎ চুম্বকীয় বল নির্ভর করে আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপরে। মহাকর্ষ অনেক উচ্চ ভরের বস্তু থাকলেও অধিক চার্জের বস্তু সাধারণত পাওয়া যায় না। এ কারণে মহাকর্ষ এবং তড়িৎ চুম্বক বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু তড়িৎ চুম্বকীয় বল মহাকর্ষ বল থেকে 33
মানে 36 আর কি গুণ বেশি শক্তিশালী হওয়ার পরেও মহাজাগতিক দূরত্ব মহাকর্ষ বলকে সবচেয়ে বেশি কার্যকর হতে দেখা যায়। তুমি একটা কাজ করবে, দেখো এখানে তোমার যে হাতে থাকা যে কলমটা প্লাস্টিকের মাথায় ভালো করে ঘষবা, ঘষে কাগজকে স্পর্শ করবা, দেখবা যে কাগজ কিন্তু উপরের দিকে উঠে আসবে। তার মানে বোঝা যাচ্ছে যে কাগজ উপরে উঠে আসবে কেন, যখন দুইটাতেই চার সৃষ্টি হচ্ছে, ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ পরস্পরকে আকর্ষণ করতেছে, এই জন্য উপরের দিকে উঠে আসতেছে। তার মানে তুমি চিন্তা করো এখানে পৃথিবী কত বড়, পৃথিবীর ভর কত বেশি, তোমাকে ওই বস্তুটাকে আকর্ষণ করবে পৃথিবী মানে মহাকর্ষ বলের কারণে। কিন্তু এত বড় পৃথিবী হলেও এই বলটা অনেক নগণ্য তার চৌম্বকীয় বলের ক্ষেত্রে, এর কারণেই তো উপরের দিকে উঠে আসতেছে, তাই না? কিন্তু তা সত্ত্বেও এই বলটা কার্যকর হয় কখন, যখন দুটা বস্তুর মধ্যে আধান সৃষ্টি হয়। আধান সৃষ্টি না হলে তার চৌম্বকীয় বল কাজ করে না। কিন্তু মহাকর্ষ বল আধান থাকুক বা না থাকুক, ভর থাকলেই মহাকর্ষ বল সেখানে কার্যকর হবে। এজন্য মহাকর্ষ বলকে বেশি কার্যকর হতে দেখা যায়। 14 নম্বর, বৃষ্টির দিনে গাড়ি কাদায় আটকে যায় কেন? গাড়ি যখন রাস্তার উপর দিয়ে চলে তখন রাস্তা এবং গাড়ির চাকার সংযোগ স্থলে ঘর্ষণ বল ক্রিয়া করে, যা গাড়িকে সামনের দিকে নিয়ে যেতে বাধা দেয়। কাদাযুক্ত রাস্তায় দুই তলের মধ্যেও ঘর্ষণ বল হ্রাস পায়। অন্যদিকে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে গাড়িটি রাস্তার উপরে যে বল প্রয়োগ করে, কাদাযুক্ত রাস্তা গাড়ির উপরে সমপরিমাণ প্রতিক্রিয়া বল প্রয়োগ করতে পারে না, তাই গাড়ি আটকে যায়। ঠিক আছে, এরকম হবে। 15 নম্বর, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সর্বদা ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল, ব্যাখ্যা করো। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সর্বদা ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে একটি বস্তু অপর একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে অপর বস্তুটিও প্রথম বস্তুর উপরে বল সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। তারপরে 16 নম্বর, আমরা কিভাবে মাটির উপর দাঁড়াতে পারি? আমরা যখন হাঁটি তখন মাটির উপরে ক্রিয়া বল প্রয়োগ করি। মাটিও আমাদের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আমাদের উপরে প্রয়োগ করে, ফলে আমরা হাঁটতে পারি। এরপরে 17 নম্বর, দেওয়ালে বা শক্ত জায়গায় জোরে ঘুষি মারলে ব্যথা পাই কেন? নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যখন একটা বস্তু অন্য বস্তুর উপরে বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপরে বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। অর্থাৎ দেওয়ালে বা শক্ত জায়গায় জোরে ঘুষি মারলে তথা বল প্রয়োগ করলে দেওয়ালেও তা হাতের উপরে সমান মানের বল প্রয়োগ করে। এর জন্য দেওয়ালে বা শক্ত জায়গায় জোরে ঘুষি মারলে আমরা ব্যথা পাই। 18 নম্বর, প্লেন বা রকেট কিভাবে সামনের দিকে এগিয়ে যায়? নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্লেন বা রকেট সামনের দিকে এগিয়ে যায়। প্লেনের জেট ইঞ্জিন বা রকেটের ইঞ্জিন থেকে উত্তপ্ত গ্যাস পিছন দিকে প্রচন্ড বেগে বের হয়ে আসে, তার প্রতিক্রিয়ায় প্লেন বা রকেট সামনের দিকে এগিয়ে যায়। 19 নম্বর, একটি গ্যাস ভর্তি বেলুনকে মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে বেলুনটি সামনের দিকে এগিয়ে যায় কেন? এটা ব্যাখ্যা। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার জন্য একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। মুখ খোলা অবস্থায় কোনো গ্যাস ভর্তি বেলুনকে ছেড়ে দিলে খোলা মুখ দিয়ে গ্যাস দ্রুত বের হতে থাকে এবং গ্যাসের এই প্রভাব বেলুনের ভিতরের দিকে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করে, যার কারণে বেলুনটি সামনের দিকে এগিয়ে যায়। 20 নম্বর প্রশ্ন, কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে এটা পৃথিবীর উপরে না গিয়ে পৃথিবীতে ফিরে আসে কেন? 20 নম্বর প্রশ্ন, তো এটা আমরা জানি প্রত্যেক বস্তুকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যাকে আকর্ষণ বলে। এটাকে আকর্ষণ বলের প্রভাবেই অভিকর্ষ বলে, এই অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন এটি পৃথিবীতে ফিরে আসে। যদি এই অভিকর্ষণ না থাকতো তাহলে উপরের দিকে বল যদি না থাকতো তবে উপরের দিকে বল বা অন্য কিছু নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসতো না। তাহলে পৃথিবীতে ফিরে আসে কি কারণে? অভিকর্ষ বলের কারণে, অভিকর্ষ বলের কারণে। 21 নম্বর, 10 প্যাসকেল চাপ বলতে কি বোঝায়? আমরা জানি, দেখো চাপ সমান কত বলতো? চাপ সমান হচ্ছে F/A। যখন ক্ষেত্রফল 1 হবে, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল যদি 1 হয়ে যায়, এর মান যদি 1 হয়ে যায়, তখন P সমান কত হবে? F হবে। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। সুতরাং কোন পৃষ্ঠে যদি 10 প্যাসকেল চাপ বোঝায় তাহলে বোঝায় যে 1 বর্গমিটার, এখানে 1 হবে, 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর লম্বভাবে 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। 22 নম্বর, বাতাসের চাপে মানব দেহের আকৃতির পরিবর্তন ঘটে না কেন? দেখো আমরা তো জানি আমাদের চারপাশে বাতাস আছে এবং সেই বাতাস আমাদের প্রচন্ড আকারে চাপ দেয়, কিন্তু তারপরে আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না কেন? বস্তুর ওজন আছে বলে এর চাপ আছে।
যা বায়ুমণ্ডলের মানে বায়ুর ওজন আছে বলে এর চাপ আছে, যা বায়ুমণ্ডলের চাপ নামে পরিচিত। মানবদেহের ভিতরে রক্তের চাপ বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা সামান্য বেশি। রক্তের চাপ বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা বেশি হওয়ার কারণে বায়ুমণ্ডলের চাপে মানবদেহের আকৃতির কোনো পরিবর্তন হয় না। 23 নম্বর প্রশ্ন, একটা ইটকে ভিন্ন ভিন্ন তল বরাবর রাখলে সব ক্ষেত্রে চাপের মান সমান হবে কিনা? না, সব ক্ষেত্রে সমান হবে না। তুমি যখন এটাকে সয় রাখবা তখন এর ক্ষেত্রফল বেশি হবে। দেখো পি সমান কত জানি, F/A, তাই না? ক্ষেত্রফল বেশি হলে চাপ কমে যাবে। আবার তুমি যখন ইটটাকে এরকম খাড়া করে রাখবা তখন ক্ষেত্রফল কম হয়ে যাবে। ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হবে, মানে ক্ষেত্রফল যদি কম হয় চাপ বেশি হবে, ক্ষেত্রফল বেশি হলে চাপ কমে যাবে। এরকম একটি ইটকে ভিন্ন ভিন্ন তল বরাবর রাখলে চাপের মান ভিন্ন হবে। কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলা হয়? চাপ বলা হয়। এই ক্ষেত্রফলের উপরে ক্রিয়ারত লম্বভাবে প্রযুক্ত বল F হলে P সমান কত হবে? F/A হবে। অর্থাৎ ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে এবং ক্ষেত্রফল বেশি হলে চাপ কমবে। তাই ভিন্ন ভিন্ন ক্ষেত্রফল বিশিষ্ট তল বরাবর একটি ইটকে রাখলে চাপের মান কি হবে? ভিন্ন ভিন্ন হবে। তারপরে 24 নম্বর প্রশ্ন, ভোঁতা ছুরি দিয়ে আমাদের সবজি বা ফল কাটতে কষ্ট হয় কেন? ওই একই জন্য, বল একই থাকলে চাপ ক্ষেত্রফলের ব্যস্ত আনুপাতিক হয়, তাই না? যে P সমানুপাতিক 1/A হবে। অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেলে চাপ কমে এবং ক্ষেত্রফল হ্রাস পেলে চাপ বৃদ্ধি পায়। ভোঁতা ছুরির ক্ষেত্রফল ধারালো ছুরির তুলনায় বেশি হয়, তাই সেটি দ্বারা প্রযুক্ত চাপের পরিমাণ কম হয়। এজন্য ভোঁতা ছুরি দিয়ে সবজি বা ফল কাটতে আমাদের কষ্ট হয় বেশি। 25 নম্বর, বেড়ি বাঁধের প্রশস্ততা উপরের তুলনায় নিচের দিকে বেশি হয় কেন? আমরা যখন ওই যে দেখো অনেক সময় বন্যা টন্যা হয়, রাস্তার পাশে যদি থাকে, রাস্তার পাশে যদি নদী থাকে, তো নদীর পাশে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো বাদ দেওয়া হয়, তাই না? তো আমরা বাদ দেওয়া হলে দেখবো যে নিচের দিকে বেশি থাকে প্রশস্ত, মানে মোটা থাকে, আস্তে আস্তে এরকম চিকন হতে থাকে, তাই না? এরকম চিকন হতে থাকে, বা এত চিকন না, এরকম একটা চিকন হতে থাকে আর কি। তো এখানে কেন হয়? গভীরতা বাড়ার কারণে সাথে সাথে চাপ বাড়ে, তাই উপরের দিকের পানির চাপ কম হয় এবং নিচের দিকের পানির চাপ বেশি হয়। এজন্যই বাঁধের প্রশস্ততা উপরের তুলনায় নিচের দিকে বেশি হয়, যাতে করে নিচের দিকের পানির অতিরিক্ত চাপ বাঁধ সহ্য করতে পারে, এজন্য। তারপরে 26 নম্বর প্রশ্ন, প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়া গভীর পানিতে ডুব দেওয়া কানের জন্য ক্ষতিকর হয় কেন? দেখো প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়া গভীর পানি, আমরা যখন পুকুরে গোসল করি, তুমি পুকুরে গোসল করে দেখবা, যদি কখনো গোসল করো নিচের দিকে যত গভীর আছে নিচের দিকে যেতে থাকবা, দেখবা যে তোমাদের কানের উপরে বেশি প্রেসার পড়ে। কেন হয়? নির্দিষ্ট স্থানে পানির অভ্যন্তরে চাপ পানির গভীরতার সমানুপাতিক। দেখো P সমান কত? H/ρg। তাহলে এখানে P সমানুপাতিক হচ্ছে ρh, মানে গভীরতা যত বেশি হবে চাপ তত বেশি হবে, ঠিক আছে? গভীর পানিতে ডুব দিলে বর্ধিত চাপ কানের পর্দার জন্য হুমকিকারক হতে পারে। কেন? এমনকি পর্দা ফেটেও যেতে পারে। তাই পানির এই যে গভীর পানিতে ডুব দেওয়া কানের জন্য ক্ষতিকর, আমরা দিব না এরকম ডুব, ঠিক আছে? 27 নম্বর, ছিদ্রযুক্ত বোতলের নিচের ছিদ্র দিয়ে নির্গত পানির বেগ বেশি থাকে কেন? কারণ এই যে চাপ বেশি থাকে। আমরা জানি কি, তরলের ভিতরে কোনো বিন্দুতে চাপ তরলের গভীরতার সমানুপাতিক, অর্থাৎ গভীরতা যত বেশি হবে চাপের মান তত বেশি হবে। পানি ভর্তি পাত্রে সর্বনিম্ন ছিদ্রের অঞ্চলে পানির চাপ বেশি থাকে, ফলে উপরের ছিদ্রগুলোর তুলনায় সর্বনিম্নের ছিদ্র দিয়ে নির্গত তরলের বেগ বেশি হয়, ঠিক আছে? 28 নম্বর, কোনো বস্তুকে তরলে ডুবালে ওজন হারায় বলে মনে হয় কেন? কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে এর উপরে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা কাজ করে, এই কারণে বস্তুটি ওজন হারায় বলে মনে হয়। এরপর 29 নম্বর, এক খণ্ড লোহা পানিতে ডুবে যাবে, কিন্তু লোহার জাহাজ পানিতে ডুবে না কেন? কারণ লোহার খণ্ড পানিতে ভাসে না, কারণ লোহার খণ্ড দ্বারা অপসারিত পানির ওজন লোহার খণ্ডের ওজনের চেয়ে কম। কিন্তু লোহার তৈরি হলেও জাহাজ পানিতে ভাসে, কারণ জাহাজের ভিতরটা ফাঁপা থাকে, ফলে জাহাজ যে আয়তনের পানি অপসারণ করে তার ওজন আর জাহাজের ওজনের চেয়ে কি বেশি হয়। এতে জাহাজ পানিতে নামালেও প্রথমে ডুবতে শুরু করে, খানিকটা ডোবার পর যখন জাহাজ দ্বারা অপসারিত পানির ওজন জাহাজের ওজনের সমান হয় তখন জাহাজটি ভাসতে থাকে। 30 নম্বর হচ্ছে, কোন জাহাজকে নদীতে চলতে দেখলে এর কতটুকু অংশ পানির উপর দেখা যায়? সাগরের পানিতে জাহাজটিকে চলতে দেখলে এর চেয়েও আরো অধিক অংশ পানির উপরে দেখা যায়। কেন?
কারণ কি কোনো বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া নির্ভর করে বস্তুর ঘনত্বের উপরে। সাগরের পানি লবণ মিশ্রিত হয়, সাগরের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্বের চেয়ে অপেক্ষা বেশি। এ কারণে জাহাজ নদীর পানির তুলনায় সাগরের পানিতে অধিক অংশে কি থাকে, ভেসে থাকে। এই জন্য এরপর 31 নম্বর, একটি বস্তু উপর থেকে পড়তে থাকলে এর গতিশক্তির পরিবর্তন কিরূপ হবে। দেখো গতিশক্তি হচ্ছে উপর থেকে নিচের দিকে কি থাকবে। দেখো আমরা জানি গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক, অর্থাৎ বেগ বাড়লে আমরা কি জানি, দেখো ই সমানুপাতিক হচ্ছে ভি স্কয়ার। তো বেগ বাড়লে যে কোনো সময়ের বেগ বাড়লে কি হবে, গতিশক্তি বাড়বে। আবার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে কোনো সময়ের বেগ ওই সময়ের সমানুপাতিক, ঠিক আছে, যে কোনো সময়ের বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ বাড়তে থাকে। বেগ বাড়ার কারণে কি হয়, গতিশক্তি বাড়তে থাকে। তারপরে 32 নম্বর, গতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, কারণ গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার হয়। এখানে এম তো সর্বদাই ধনাত্মক হবে, বেগ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু যে কোনোটি হতে পারে, কিন্তু বেগের বর্গ সবসময় ধনাত্মক। দেখো মাইনাস ভি যদি দিই তাহলে সেটা তো অবশ্যই প্লাস ভি হয়ে যায়, তাই না। এখানে মাইনাস থাকার কারণে বেগ ঋণাত্মক হলেও গতিশক্তি ঋণাত্মক হতে পারে না, ধনাত্মক হবে, ঠিক আছে। সুতরাং গতিশক্তি ঋণাত্মক হতে পারে না। তারপরে 33 নম্বর, বিভব শক্তি কিসের উপর নির্ভর করে। দেখো বিভব শক্তি সমান ইপি সমান আমরা জানি এম জি এইচ। এখান থেকে দেখতেই পাচ্ছি বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ এবং এইচ এর উপর নির্ভর করতেছে। ভর এম ভরের কোনো বস্তু ভূমি হতে এইচ উচ্চতায় অবস্থান করলে শক্তি হবে বস্তুর ভর, উচ্চতা এবং অভিকর্ষ ত্বরণের সময়। সমীকরণ থেকে আমরা দেখতে পাই নির্দিষ্ট বস্তুর জন্য উচ্চতা যত বেশি হবে বস্তুর বিভব শক্তিও তত বেশি হবে, অর্থাৎ আমরা বলতে পারি বিভব শক্তি বস্তুর উচ্চতার উপর নির্ভর করে। আলহামদুলিল্লাহ এই অধ্যায় থেকে যত রকমের ছোট প্রশ্ন আসতে পারে, মানে সংক্ষিপ্ত প্রশ্ন, সবগুলো আমরা সমাধান করে ফেললাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন, মানে যেগুলো দৃশ্যপট থাকবে না সেই রকম প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো বিস্তারিত জানার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।